প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইটার ইউনিট 11-এর লেসন 2-এ যে কবিতাটা আছে, টু মাদার্স রিমেম্বার্ড বাই জোয়েন স্নো ডানকানসন, এই কবিতাটা আজকে আমরা দেখব। তো তোমাদের বোঝার সুবিধার্থে পুরো লেসনটা 3টা পার্টে ভাগ করা হয়েছে। তার মধ্যে পার্ট 1-এ আমরা কিছু মিনিংস দেখব, কিছু ওয়ার্ডের মিনিংস দেখব কবিতা থেকে। পার্ট 2-তে আমরা পুরো কবিতাটা শব্দ করে শুদ্ধ উচ্চারণ সহকারে পড়ার চেষ্টা করব, এবং পার্ট 3-তে পুরো কবিতার অর্থ এবং ব্যাখ্যা দেখব। তো শুরু করার আগে 2টা কথা তোমাদেরকে বলতে চাই। প্রথমত, এটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও, এবং প্রথম ভিডিওটা ছিল ইউনিট 11-এর লেসন 1-এ যে কবিতাটা ছিল, বুকস কবিতাটা, সেই কবিতাটা নিয়ে। তো সেই কবিতাটার প্রথম অংশে আমি এমন কিছু ওয়ার্ডস এবং ফ্রেজেস নিয়ে আলোচনা করেছি যেগুলো তোমাকে যে কোনো কবিতা আর একটু ভালো করে বুঝতে সাহায্য করবে, এবং সামটাইমস অন্যান্য টেক্সট যেমন গল্প বা ওই টাইপের কিছু বুঝতেও সাহায্য করবে। সো আমি চাইবো ওই ভিডিওটা বা ওই ভিডিওর অ্যাটলিস্ট প্রথম অর্ধেক দেখে নাও। তারপর আমি বলবো যে যদিও তুমি পার্ট 3-তে এখন সরাসরি চলে যেতে পারো, আমি স্ট্রংলি সাজেস্ট করবো আগে পার্ট 1 এবং 2 দেখে নেওয়ার জন্য, বিকজ এটা ডেফিনেটলি তোমাকে কবিতাটা বুঝতে হেল্প করবে, আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। তো আমরা পার্ট 1-এ চলে এসেছি। যেমনটা বলেছিলাম যে আমরা কিছু শব্দের অর্থ দেখব, কবিতা থেকে নেওয়া কিছু শব্দের অর্থ দেখব। তো একটা কথা বলে রাখি যে ইংরেজিতে প্রায় সব শব্দেরই, প্রায় প্রতিটা শব্দেরই একের অধিক মিনিং আছে, অনেক অনেক মিনিং আছে। বাট এই কবিতার জন্য, কবিতা থেকে আমরা যেই শব্দগুলো আলোচনা করতে যাচ্ছি, কবিতার কনটেক্সটে যেই মিনিংটা নর্মালি এসেছে, আমরা সেই মিনিংটা নিয়েই মূলত আলোচনা করব। তো চলো শুরু করি। আমরা আলোচনা একদম সিম্পল রাখার চেষ্টা করব, সহজে বোঝা যায় এমন রাখার চেষ্টা করব। ওকে, আমাদের প্রথম শব্দটা হচ্ছে ইয়েট। ইয়েটের সিম্পল মিনিং হচ্ছে বাট। বাট যেমন দুইটা আইডিয়ার মাঝে কন্ট্রাস্ট দেখানোর জন্য ব্যবহার করা হয়, ইয়েটকেও একইভাবে ব্যবহার করা হয় বা করা যেতে পারে। যেমন ইটস সিম্পল ইয়েট ইফেক্টিভ, এটা সহজ কিন্তু কার্যকর, অথবা এটা সহজ তবুও কার্যকর। শি ওয়াজ টায়ার্ড ইয়েট কেপ্ট ওয়ার্কিং, সে ক্লান্ত ছিল তবুও সে কাজ চালিয়ে গেল। তো এই কবিতায় ইয়েট শব্দটা 2বার এসেছে, দ্বিতীয়বার মিনিংটা ডিফারেন্ট। দ্বিতীয়বার মিনিংটা হচ্ছে স্টিল, আপ টু দিস টাইম, আনটিল দ্য প্রেজেন্ট টাইম, এখনও বা এই সময় পর্যন্ত বা এখন পর্যন্ত, এমন একটা মিনিং দ্বিতীয় ইয়েট শব্দটার, এবং এটা একটা অ্যাডভার্ব। দ্য ট্রেডিশন লিভস অন ইয়েট ইন দিস ওল্ড ভিলেজ। তো এখানে বলা হচ্ছে যে এই পুরনো গ্রামটাতে ঐতিহ্য এখনও টিকে আছে। শি হ্যাজন্ট অ্যারাইভড ইয়েট, সে এখনও পৌঁছায়নি। ডাইভার্স, ভেরি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। সো এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি, বা এক জিনিস থেকে আরেক জিনিস, বা এক ব্যাপার থেকে আরেক ব্যাপার যদি অনেক আলাদা হয়, তখন সেই ব্যাপারটাকে ডিসক্রাইব করার জন্য আমরা ডাইভার্স শব্দটা ব্যবহার করি। দ্য টু সিস্টার্স হ্যাভ ডাইভার্স পার্সোনালিটিস, দুই বোনের যেই ব্যক্তিত্ব সেটাকে বলা হচ্ছে ডাইভার্স। তাদের অনেক আলাদা আলাদা ব্যক্তিত্ব, দুইজন পুরোপুরি দু রকমের। আওয়ার স্কুল ওয়েলকামস স্টুডেন্টস ফ্রম ডাইভার্স কালচার্স, তো অনেক ডিফারেন্ট কালচার থেকে স্টুডেন্টদেরকে আমাদের স্কুল কী করে, ওয়েলকাম করে। অর্থাৎ একদম অনেক আলাদা আলাদা কালচারের স্টুডেন্টরাও এখানে প্রবলি পড়তে পারে, সেটাকেই বোঝানো হচ্ছে এখানে। তারপর দেখব আমরা একটা ফ্রেজ, বাই ডিজাইন। এটার মানে হচ্ছে ইন্টেনশনালি, অন পারপাস, ওর নট বাই অ্যাক্সিডেন্ট। সো কোনো কিছু যদি ইচ্ছাকৃতভাবে কেউ করে, উদ্দেশ্যমূলকভাবে করে, হঠাৎ হয়ে গেছে এরকম না, ইচ্ছাকৃতভাবে করে বা করা হয়েছে এটা বোঝায়, তখন আমরা বাই ডিজাইন এই ফ্রেজটা ইউজ করি।
যেমন দ্য গার্ডেনস শেপ ওয়াজ ইরেগুলার বাই ডিজাইন। তো কোনো একটা বাগানের শেপ ইরেগুলার, মিনিং এটার একেবারে চতুর্ভুজ আকৃতি বা আয়ত আকৃতি এরকম ক্লিয়ার কোনো শেপ নাই, হয়তো এক এক জায়গায় এক এক রকম বা এক এক দিক থেকে এক এক দিকে এক এক রকম, শেপটা রেগুলার না। তখন বলা হচ্ছে যে এটার শেপ ইরেগুলার ছিল বাই ডিজাইন, মিনিং এটাকে ইচ্ছাকৃতভাবেই এমনটা করা হয়েছিল, এটা অটোমেটিকলি বা এমনি এমনি হয়ে যায়নি। দ্য টু প্রোগ্রামস আর ডিফারেন্ট বাই ডিজাইন, নট বাই মিস্টেক। এবার দুইটা প্রোগ্রাম সম্পর্কে বলা হচ্ছে যে দুইটা প্রোগ্রাম অনেক আলাদা। তো এটা প্রোগ্রাম দুটাকে আলাদা রাখা হয়েছে, যখন বাই ডিজাইন ফ্রেজটা ইউজ করা হচ্ছে বোঝানো হচ্ছে যে প্রোগ্রাম দুটাকে আলাদা রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবেই, এটা ভুলবশত বা এমনি এমনি আলাদা হয়ে যায়নি। তারপরে ভার্বটা হচ্ছে ক্যারি, যে আমরা বলেছিলাম যে এটার অনেক মিনিং আছে, বাট কবিতায় যেই মিনিংটা ব্যবহার করা হয়েছে বা যেই অর্থে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে টু বি প্রেগনেন্ট উইথ আ বেবি, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে গর্ভধারণ করা। শি ক্যারিড হার চাইল্ড ফর 9 months, সে তার সন্তানকে 9 মাস যাবৎ গর্ভে ধারণ করেছিল। নার্চার, টু কেয়ার ফর, প্রোটেক্ট অ্যান্ড হেল্প সামওয়ান অর সামথিং টু গ্রো অর ডেভেলপ। সো কোনো ব্যক্তিকে বা কোনো কিছুকে যত্ন নেওয়া, যত্ন করা, কোনো কিছু থেকে রক্ষা করা অথবা হেল্প করা, যাতে ওই ব্যক্তি বা অন্য কোনো কিছু সুন্দরভাবে বিকাশ লাভ করতে পারে বা বেড়ে উঠতে পারে। যেমন প্যারেন্টস নার্চার দেয়ার চিলড্রেন উইথ লাভ অ্যান্ড পেশেন্স। তো প্যারেন্টস এবং চিলড্রেনদের ক্ষেত্রে আমরা এটা সহজ বাংলায় বলতে পারি লালন পালন করা। তো প্যারেন্টসরা তাদের চিলড্রেনদেরকে নার্চার করে ভালোবাসা এবং ধৈর্যের সাথে। শি নার্চার্ড হার ট্যালেন্ট থ্রু ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক, সে তার প্রতিভাকে নার্চার করেছিল, মিনিং তার প্রতিভার যত্ন নিয়েছিল যাতে এটা সুন্দরভাবে বিকাশ লাভ করতে পারে। থ্রু আউট ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক, তাহলে বছরের পর বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে সে তার প্রতিভার যত্ন নিয়েছিল। লঞ্চ, টু বিগিন সামথিং অর সেট সামথিং ইন মোশন। সো এটার সিম্পল মিনিং হচ্ছে কোনো কিছু চালু করা বা শুরু করা। দ্য কোম্পানি লঞ্চড আ নিউ প্রোডাক্ট ইয়েস্টারডে, কোম্পানিটা কী করেছিল গতকাল নতুন একটা প্রোডাক্ট চালু করেছিল। হিজ টিচার লঞ্চড হিজ ইন্টারেস্ট ইন পোয়েট্রি, তার টিচার তার কী করেছিল কবিতাতে তার আগ্রহের সৃষ্টি করেছিল। তারপর শব্দটা হচ্ছে ক্যারিয়ার, আ পারসনস প্রফেশনাল লাইফ অর ওয়ার্ক ওভার টাইম। সো কোনো ব্যক্তির যেই পেশাগত জীবন সময়ের সাথে সাথে, আই মিন অনেক দিন ধরে যে যে কাজ করছে পেশার দিক থেকে বা পেশাগত দিক থেকে, সেটাকে বলা হবে তার ক্যারিয়ার। তবে এখানে কবিতার ক্ষেত্রে ওই মিনিংটাও আসতে পারে যেটা মাত্র বললাম, আর পার্টলি ডিফারেন্ট মিনিংও হতে পারে। এখানে ক্যারিয়ার বলতে লাইফ জার্নি, জীবন চলার পথে যেই জার্নি সেটাকেও বোঝানো হতে পারে, সেটা আমরা যখন কবিতাটার অর্থ দেখব তখন আরও ভালোভাবে বুঝব। হি বিল্ট এ সাকসেসফুল ক্যারিয়ার ইন বিজনেস, সে বিজনেসে একটা সফল ক্যারিয়ার গঠন করেছিল। হার ক্যারিয়ার বিগেন ইন জার্নালিজম, তার ক্যারিয়ার শুরু হয়েছিল সাংবাদিকতায়। ফিচার, a part of the face such as the eyes, nose or mouth. সো আমাদের মুখমণ্ডলের লক্ষণীয় যেই অংশগুলা, যে কোনো অংশ, যেমন চোখ হতে পারে বা নাক হতে পারে বা মুখ হতে পারে, এই প্রতিটা অংশকে এক একটা ফিচার বলা হয়। হার ফেশিয়াল ফিচার্স রিজেম্বল হার ফাদার্স, তো তার মুখের যেই ফিচার্সগুলো ছিল যেমন নাক, চোখ, মুখ, এগুলা সেগুলো কী ছিল তার বাবার মুখের ফিচারগুলোর সাথে মিল ছিল। বেয়ার, টু হ্যাভ অর শো, টু ক্যারি আ রিজেম্বলেন্স। সো এই কবিতার ক্ষেত্রে বেয়ার শব্দটার মিনিং হচ্ছে কোনো কিছু থাকা বা মিল থাকা বা কোনো কিছু প্রদর্শন করা।
হি বেয়ার্স হিজ মাদার্স স্মাইল, অর্থাৎ সে তার মায়ের হাসিটা বেয়ার করে, যেটাতে বোঝানো হচ্ছে যে তার হাসিটা তার মায়ের হাসির মতোই, অথবা তার হাসিটা তার মায়ের হাসির সাথে মিল আছে। দ্য ডকুমেন্ট বেয়ার্স হিজ সিগনেচার, যে এই ডকুমেন্টটাতে কি আছে, তার সিগনেচার বা স্বাক্ষর আছে। Facial expressions, the look on someone's face showing emotion or reaction. সো আমরা যখন কোনো ইমোশন বা রিয়েকশন প্রদর্শন করি তখন আমাদের ফেসটা যেরকম হয় সেটাই আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন। ফর এক্সাম্পল, কেউ যদি রেগে যায় তখন তার চেহারার এক্সপ্রেশন হয় একরকম, সে যদি আবার খুশি হয় তখন আরেক রকম, সে যদি দুঃখ পায় বা কষ্ট পায় তখন হয় আবার আরেক রকম। তো এই যে ইমোশনগুলো চেহারার ভাবের মাধ্যমে বা অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ হচ্ছে, এই ব্যাপারটাকেই বলা হয় ফেশিয়াল এক্সপ্রেশন। দ্য অ্যাক্টর প্র্যাকটিসড ডিফারেন্ট ফেশিয়াল এক্সপ্রেশনস ফর দ্য রোল। দ্য অ্যাক্টর কী করেছিল, ভিন্ন ভিন্ন ধরনের ফেশিয়াল এক্সপ্রেশন প্র্যাকটিস করেছিল তার যে রোল, তার অভিনয়ের যে রোল, সেই রোলের জন্য। হিজ কাম ফেশিয়াল এক্সপ্রেশন হিড হিজ এক্সাইটমেন্ট। তো দ্বিতীয় এক্সাম্পলটাতে বলছে যে তার ফেশিয়াল এক্সপ্রেশন ছিল কাম, মিনিং তার চেহারার অভিব্যক্তিটা ছিল শান্ত, কিন্তু সেটা কী করছিল, সেটা তার এক্সাইটমেন্টটাকে লুকিয়ে রেখেছিল, মিনিং তার ভিতরে এক্সাইটমেন্ট ছিল কিন্তু তার চেহারায় সেই ভাব ছিল না, তার চেহারায় ছিল শান্ত ভাব। ওয়ার, টু হ্যাভ অর শো অ্যান এক্সপ্রেশন অর ফিলিং অন ওয়ানস ফেস। তো আবারও কেউ যদি কোনো ফিলিং ওয়ার করে তাহলে তার চেহারায় সেই ফিলিংটা বা কোনো এক্সপ্রেশন যদি সে ওয়ার করে তাহলে সেই এক্সপ্রেশন বা ফিলিংটা তার চেহারায় আছে। শি ওর স্মাইল অল ডে, সে সারাদিন, তার মুখে সারাদিন হাসি লেগেই ছিল, এরকম একটা মিনিং। হি ওয়ার্স এ ওয়ারিড লুক ওয়েন সামথিং ট্রাবলস হিম, কোনো কিছু যখন তাকে ট্রাবল করে, কোনো কিছু যখন তার ভিতর সমস্যার সৃষ্টি করে তখন সে একটা ওয়ারিড লুক ধারণ করে, অর্থাৎ তার চেহারায় উদ্বেগের ছাপ দেখা যায়। এখন বেয়ার এবং ওয়ার শব্দটার কাছাকাছি মিনিং ছিল, তো পার্থক্যটা হলো পার্মানেন্ট যেই ফিচারগুলো আমরা ক্যারি করি সেই ক্ষেত্রে আমরা বেয়ার শব্দটা ইউজ করি, আর যেগুলো লেস পার্মানেন্ট, ফর এক্সাম্পল একজন নাক, চোখ, এগুলোর তুলনায় হাসিটা লেস পার্মানেন্ট, তো সেই ধরনের ক্ষেত্রে আমরা ওয়ার শব্দটা ইউজ করি। Somehow, in a way that is not clear or that cannot be easily explained. তো কোনো কিছু যদি এমনভাবে হয় বা করা হয় যেটা ক্লিয়ার না এবং যেটা সহজে এক্সপ্লেন করা যায় না, এরকম কিছু বলার জন্য আমরা সামহাউ কথাটা ইউজ করি। সামহাউ উই ফাউন্ড আওয়ার ওয়ে থ্রু দ্য ফরেস্ট, যে কোনোভাবে বা কোনো মতে আমরা বনের মধ্য দিয়ে আমাদের পথ খুঁজে পেয়েছিলাম, অর্থাৎ আমরা কীভাবে পেয়েছিলাম এটা ক্লিয়ার না বা এটা সহজে ব্যাখ্যাও করা যায় না, বাট আমরা কোনো না কোনোভাবে পেয়েছিলাম পথ। শি সামহাউ ম্যানেজড টু স্টে কাম, সে কোনো মতে শান্ত থেকেছিল। কীভাবে থেকেছিল সেটা আমরা জানি না বা সেটা ক্লিয়ার না বা সেটা সহজে ব্যাখ্যাও করা যাচ্ছে না, বাট সে কোনো না কোনোভাবে শান্ত থেকেছিল। ক্লাউড, টু মেক সামওয়ান কনফিউজড। তো ক্লাউডের একটা মিনিং হচ্ছে কাউকে কনফিউজড করে দেওয়া, আর কনফিউজড করে দেওয়ার মানে কাউকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যে সে কী হবে বা কী করবে কিছু বুঝতে পারছে না। আর অনেক সময় এই ভার্বটার ক্ষেত্রে সাবজেক্ট হতে পারে মাইন্ড অথবা মেমোরি, তখন অর্থ দাঁড়ায় টু বিকাম কনফিউজড অর উইক। মাইন্ড বা মেমোরি যদি কনফিউজড হয়ে যায়, উইক হয়ে যায়, তখনও চাইলে এই ভার্বটা ব্যবহার করা যেতে পারে। পেইন ক্লাউডেড হিজ থটস, তো ব্যথা তার চিন্তাভাবনাগুলোকে ক্লাউডেড করে দিয়েছিল, মিনিং ব্যথার কারণে তার চিন্তাভাবনা স্বাভাবিক ছিল না, কনফিউজড হয়ে গিয়েছিল। উইথ এইজ হিজ মেমোরি বিগ্যান টু ক্লাউড, যে বয়সের সাথে সাথে তার স্মৃতি উইক হয়ে যেতে লাগলো, অর্থাৎ সে ঠিকমতো কিছু বুঝতো না বা করতে পারতো না, এরকম একটা কিছু বোঝানো হচ্ছে। সেন্স, টু ফিল অর বিকাম অ্যাওয়্যার অফ সামথিং উইদাউট বিং টোল্ড ডাইরেক্টলি। সো কাউকে কোনো কিছু বলা ছাড়া, কাউকে কোনো কিছু বলা হয় নাই কিন্তু সে কোনো কিছু অনুভব করতে পারছে বা কোনো কিছুর ব্যাপারে
সে বুঝতে পারছে, বাট তাকে সরাসরি বলা হয় নাই। এই ক্ষেত্রে সেন্স ভার্বটা ইউজ করা যেতে পারে। শি সেন্সড ডেঞ্জার নিয়ার বাই। সে সামহাও ফিল করলো যে কাছেই বিপদ আছে, কেউ তাকে বলেনি কিন্তু সে এটা ফিল করতে পারলো। আই সেন্সড দ্যাট হি ওয়াজ আপসেট। আমি ফিল করতে পারলাম বা বুঝতে পারলাম যে সে আপসেট ছিল, যেটা কেউ আমাকে কিছু বলেনি। টার্ন ইনটু, টু চেঞ্জ অর ট্রান্সফর্ম সামওয়ান অর সামথিং ইনটু সামওয়ান অর সামথিং ডিফারেন্ট। সো এটার সিম্পল মিনিং হচ্ছে পরিবর্তন করা বা পরিবর্তিত হওয়া। কাউকে বা কোনো কিছুকে পরিবর্তন করা অথবা কারো বা কোনো কিছুর ক্ষেত্রে পরিবর্তিত হওয়া। দে টার্ন দেয়ার হোম ইনটু আ স্কুল। তারা তাদের বাড়িটাকে একটা স্কুলে পরিণত করলো। দ্য ক্যাটারপিলার টার্নড ইনটু আ বাটারফ্লাই। যে ক্যাটারপিলারটা কী হলো? একটা প্রজাপতিতে রূপান্তরিত হলো। স্ট্রেঞ্জার, সামওয়ান আননোন অর আনফ্যামিলিয়ার। সো কোনো অজানা বা অপরিচিত ব্যক্তিকে স্ট্রেঞ্জার বলা হয়। ডোন্ট টক টু স্ট্রেঞ্জার্স। অপরিচিত ব্যক্তিদের সাথে কথা বলো না। আফটার সো মেনি ইয়ার্স হি সিমড আ স্ট্রেঞ্জার টু মি। যে এতগুলো বছর পর তাকে আমার কাছে মনে হলো একজন অপরিচিত ব্যক্তি, তাকে একজন অপরিচিত ব্যক্তি বলে আমার মনে হলো। ড্রেস, টু পুট অন ক্লোথস। ড্রেস শব্দটা নর্মালি একটা নাউন, বাট এখানে এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। হি অলওয়েজ ড্রেসেস নিটলি। সে সবসময় গোছানোভাবে কাপড় চোপড় পরে। দ্য অ্যাক্টর ওয়াজ ড্রেসড অ্যাজ এ কিং। যে অ্যাক্টরকে বা অভিনেতাকে কাপড় পরানো হয়েছিল অ্যাজ এ কিং, রাজার মতো করে, মিনিং রাজার পোশাক তাকে পরানো হয়েছিল। অ্যাট আর্মস লেংথ, এটা একটা ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাওয়ে, এটার অর্থ হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য বডি উইথ ওয়ান্স আর্ম ফুলি এক্সটেন্ডেড। সো তোমার হাত একেবারে পুরোপুরি প্রসারিত করলে এই যতটা দূরত্বে যায় তোমার হাত, সেই দূরত্বটাকে বোঝানোর জন্য অ্যাট আর্মস লেংথ কথাটা ইউজ করা যেতে পারে। তারপর ফ্রম এ শর্ট ডিস্টেন্স অ্যাওয়ে, অল্প দূরত্বে, এরকম একটা মিনিংও হতে পারে। নট ভেরি ক্লোজ, ফিজিক্যালি ওর ইমোশনালি। সো ফিজিক্যালি বা ইমোশনালি যদি ক্লোজ না হয়, দূরত্ব থাকে, সেটাকেও বোঝানো যেতে পারে অ্যাট আর্মস লেংথ এই ফ্রেজটার মাধ্যমে। হি হেল্ড দ্য টর্চ অ্যাট আর্মস লেংথ। সে টর্চটাকে তার আর্মস লেংথে ধরলো, মিনিং ওই যে বললাম যে তোমার শরীর থেকে হাতটা পুরোপুরি প্রসারিত করলে যতটুকু দূরে যাবে সেই দূরত্বটাকে বোঝানো হচ্ছে। সে অতটুকু দূরত্বে সে তার টর্চটাকে ধরলো। দ্য পিকচার লুকড ফাইন অ্যাট আর্মস লেংথ। যে অল্প দূরত্ব থেকে বা কিছুটা দূর থেকে পিকচারটাকে সুন্দর দেখা যায়। কাম ফুল সার্কেল, এটা একটা ভার্ব ফ্রেজ। টু রিটার্ন টু দ্য অরিজিনাল স্টেট or the same situation after a long change or a long series of changes or events. So অনেক কিছুর পর, অনেক ঘটনার পর বা অনেক পরিবর্তনের পর বা অনেক লম্বা সময় পর কোনো কিছু যদি আগের অবস্থায় ফিরে আসে, সেই ব্যাপারটাকে বোঝানো হয় কাম ফুল সার্কেল দিয়ে। লাইফ কামস ফুল সার্কেল when children become parents. তো এই এক্সাম্পলে জীবনের সাইকেলটাকে বোঝানো হচ্ছে যে চিলড্রেনরা যখন প্যারেন্টস হয় তখন জীবনের একটা চক্র পরিপূর্ণ হয়। এই মিনিংটা আমরা কবিতায় আরও ডিপলি দেখব। তারপর আফটার ইয়ার্স অ্যাব্রোড শি কেম ফুল সার্কেল বাই রিটার্নিং হোম। যে অনেক বছর বিদেশে থাকার পর শি কেম ফুল সার্কেল, মানে সে আবার আগের অবস্থায় ফিরে আসলো। কিসের মাধ্যমে? দেশে ফিরে আসার মাধ্যমে। বোঝাচ্ছে সে আগে দেশে ছিল, আবারও সে দেশেই ফিরে এসেছিল। Claim, to assert or affirm, to say that something is certainly true. কোনো কিছু দৃঢ়ভাবে ব্যক্ত করা বা বলা, অথবা এটা বলা যে কোনো কিছু আসলেই সত্যি। এখন আমরা পুরো কবিতাটা শুদ্ধ উচ্চারণ সহকারে পড়ব। Two Mothers Remembered by Joanne Snow Duncanson. I had two mothers I claim, two different people, yet with the same name. Two separate women,
diverse by design, but I loved them both because they were mine. The first was the mother who carried me here, gave birth and nurtured and launched my career. She was the one whose features I bear, complete with the facial expressions I wear. She gave me her love, which follows me yet, along with the examples in life she set. As I got older, she somehow younger grew, and with love as just mothers and daughters do. But then came the time that her mind clouded so, and I sensed that the mother I knew could soon go. So quickly she changed and turned into the other, a stranger who dressed in the clothes of my mother. Oh, she looked the same, at least at arm's length, but now she was the child and I was her strength. We'd come full circle, we women three, my mother the first, the second, and me. And if my own children should come to a day when a new mother comes and the old goes away, I'd ask of them nothing that I didn't do. Love both of your mothers as both have loved you. এখন আমরা পুরো কবিতাটার বাংলা অর্থ সহকারে ব্যাখ্যা দেখব। Two Mothers Remembered by Joanne Snow Duncanson. I had two mothers I claim. আমার দুইজন মা ছিল, আমি বলছি দুজনই ছিল, অথবা এটাই সত্য যে দুইজন মাই ছিল। Two different people, yet with the same name. দুইজন আলাদা আলাদা ব্যক্তি, তারপরও সেই একই নাম। এখন একটা ব্যাপার এখানে খেয়াল করো যে মাদার শব্দটা একটা কমন নাউন, আর কমন নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় না, আর এখানে মাদার শব্দটাকে ক্যাপিটালাইজড করা হয়েছে। এর মানে হচ্ছে এটা আসলে দুইটা ব্যাপার ইঙ্গিত করছে। এক হচ্ছে কবি তার মায়ের আলাদা কোনো নাম ছিল সেটা এখানে বোঝাচ্ছে না বা সেটা এখানে বলছেও না, বরঞ্চ ধরো কারো মায়ের নাম যদি রেহানা হয় ফর এক্সাম্পল, তাহলে ওই আরটা আমরা কি করি, বড় হাতের অক্ষর দিয়ে শুরু করি, আর এখানে সে মাদার শব্দটাকেই বড় হাতের অক্ষর দিয়ে শুরু করেছে। তো সে একরকম বোঝাতে চাচ্ছে, আর কবিতাটা আমরা যখন আরও পড়তে থাকবো দেখবা যে মূলত এখানে তার মায়ের দুইটা ভার্সন নিয়ে কথা বলা হয়েছে। মিনিং মা যখন অল্প বয়স্ক এবং সুস্থ ছিল সেই সময়টাকে সে একটা মা বলছে, আবার মা যখন বয়স্ক হয়েছে এবং মেন্টালি অসুস্থ হয়েছে সেই ভার্সনটাকে সে আরেকজন মা বলছে। এখন এই যে অ্যাম শব্দটা ক্যাপিটাল লেটারে দেওয়া হলো বা কবি ক্যাপিটাল লেটারে দিল, তো এটা দিয়ে মানে বোঝাচ্ছে যে এই মাদার শব্দটাকেই সেই কারো মায়ের নাম যেমন রেহানা হলে আর বড় হাতের দেয়, তো এইটাকে সেই প্রপার নাউনের মতো সে ইউজ করেছে। আর সেকেন্ডলি কবিরা সামটাইমস কোন শব্দ বড় হাতের অক্ষর দিয়ে শুরু করে তার প্রতি অতিরিক্ত শ্রদ্ধা ভালোবাসা এগুলা প্রদর্শন করার জন্য। সো সেই ব্যাপারটাও এখানে আছে। যাই হোক, আমরা আবার মূল আলোচনায় ফিরে যাই। Two different people yet with the same name. দুইজন আলাদা আলাদা ব্যক্তি, তারপরও সেই একই নাম। তো নামটা কি? মা। Two separate women, diverse by design. দুইজন আলাদা মহিলা, পরিকল্পিতভাবেই বা ইচ্ছাকৃতভাবেই আলাদা। আশা করি তোমাদের বাই ডিজাইন ফ্রেজটার কথা মনে আছে। তো কোনো কিছু যদি ইচ্ছাকৃতভাবে করা হয়,
অটোমেটিকলি হয়ে গেছে এরকম না হয়, তাহলে আমরা এই বাই ডিজাইন ফ্রেজটা ইউজ করি। তাহলে কি বলছে, টু সেপারেট উইমেন ডাইভার্স বাই ডিজাইন, যে দুইজন আলাদা আলাদা মহিলা যাদেরকে পরিকল্পিতভাবেই বা ইচ্ছাকৃতভাবেই অনেক আলাদা করা হয়েছে। আই মিন কবির ইয়াং বয়সের যেই মা এবং ওল্ড এজের যেই মা, দুজনকে ইচ্ছাকৃতভাবেই আলাদা করা হয়েছে। এখন কার ইচ্ছায়? এখন এটা হতে পারে লাইফ বা প্রকৃতির ইচ্ছায়, অথবা সৃষ্টিকর্তার ইচ্ছায়। বাট আই লাভ দেম বথ বিকজ দে ওয়ার মাইন, কিন্তু আমি দুজনকেই ভালোবাসতাম কারণ দুজনেই ছিল আমার। তো কবি এখানে বলছে যে কবি তার দুজন মাকেই ভালোবাসত। আই মিন তার মার যেই দুইটা ভার্সনস ছিল, সেই ইয়াং এজে একজন আর ওল্ড এজে আরেকজন, দুজনকেই সে ভালোবাসত। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, তো প্রথম মা ছিল সেই মা যে আমাকে গর্ভে ধারণ করেছিল। গেভ বার্থ অ্যান্ড নার্চার্ড অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার, আমাকে জন্ম দিয়েছিল, আমার লালন পালন করেছিল এবং আমার ক্যারিয়ার শুরু করেছিল। তো এখানে ক্যারিয়ার শব্দটা ইম্পর্ট্যান্ট। নর্মালি ক্যারিয়ার বলতে কারোর যেই প্রফেশনাল লাইফ, অনেক সময় ধরে অনেক বছর ধরে কারো যেই প্রফেশনাল লাইফ, সেটাকে ক্যারিয়ার বলা হয়। কিন্তু এইখানে মূলত বুঝিয়েছে তার জীবন চলার পথ। মূলত টিনেজ বয়স থেকে মানুষ যখন অ্যাডাল্টহুডে প্রবেশ করে, আই মিন কেউ যখন প্রাপ্তবয়স্ক হয়, তখনকার যে লাইফ, তখনকার যেই চিন্তা ভাবনা, কাজ, চলার পথ, এই সব কিছুকে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে মাই ক্যারিয়ার শব্দটা দিয়ে। তো কবি বলছে আমাকে জন্ম দিয়েছিলেন, আমাকে লালন পালন করেছিলেন এবং আমার জীবন চলার পথও শুরু করে দিয়েছিলেন, যেটা দিয়ে বোঝানো হচ্ছে যে একজন মেয়ে থেকে যখন মহিলা হলো, তখন তার যে রেসপন্সিবিলিটিস, তার যেই অন্যান্য কাজকর্ম, তার যেই মূল্যবোধ, এগুলো সব শুরু করে দিয়েছিলেন তিনি, কবির মা। শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বেয়ার, সে ছিল ওই মা যার ফিচার আমার মাঝে আছে। তো ফিচার মানে কি? তোমাদের মনে থাকার কথা, ফিচার অর্থ মুখের কোনো বৈশিষ্ট্য, যেমন কারো নাক, মুখ, চোখ, এগুলাই তার ফিচার্স। তো কবি এখানে বলছে যে কবি তার মায়ের ফিচার্স বহন করছে, মিনিং কবির মাঝেও তার মায়ের ফিচার্স আছে, অর্থাৎ তার নাক, মুখ, চোখ এগুলোও তার মায়ের মতোই। কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশনস আই ওয়্যার, তো আগের লাইনে যা বললো যে তার কি আছে, তার মায়ের ফিচার্সগুলাই আছে, সেই ব্যাপারটাই কমপ্লিট হয়েছে উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশনস আই ওয়্যার। তো ফেশিয়াল এক্সপ্রেশনস ব্যাপারটা কি? কেউ যখন রাগে বা রেগে যায়, তখন তার চেহারার এক্সপ্রেশন বা ভাব হয় একরকম। কেউ যখন খুশি হয় তখন সেটা হয় আরেক রকম। কেউ যখন কষ্ট পায় তখন সেটা হয় আরেক রকম। তো ইমোশনালি চেহারার এই যে পরিবর্তন, এগুলোকেই বলা হচ্ছে এক একটা এক্সপ্রেশন। তো কবি এখানে বলছে কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশনস আই ওয়্যার। সো এখানেও আই ওয়্যার মানে আই হ্যাভ। তো কবির যেই ফেশিয়াল এক্সপ্রেশনস আছে, আই মিন ইমোশন প্রকাশ করতে গেলে তার চেহারার পরিবর্তনটা যেরকম হয়, রাগ প্রকাশ করলে যেরকম হয়, খুশি হলে যেরকম হয়, সেটাও তার মায়ের মতোই। শি গেভ মি হার লাভ উইচ ফলোজ মি ইয়েট, এখানে ইয়েট অর্থ এখনও বা এ সময় পর্যন্ত। তো সে আমাকে তার ভালোবাসা দিয়েছিল যেটা এখনও আমার সাথে আছে, যেটা এখনও আমাকে ফলো করে, উইচ মিনস যে ভালোবাসা এখনও আমার সাথে আছে। along with the examples in life she said, সাথে ওই এক্সাম্পলসগুলো আছে, ওই উদাহরণগুলো আছে যেগুলা তার মা তার নিজের জীবনে, আই মিন মায়ের জীবনে সেট করেছিল। অর্থাৎ মা যেভাবে চলতো,
মার আচরণ যেমন ছিল, মার মূল্যবোধ যেমন ছিল, মার ফ্যামিলি আচরণ বা সামাজিক আচরণ যেমন ছিল, এগুলা মা তার জীবনে সেট করেছিল। মিনিং মায়ের জীবনে যেই ব্যাপারগুলো ছিল সেটাকে বোঝানো হচ্ছে, এবং সেই ব্যাপারগুলো এখন তার মাঝেও আছে। As I got older, she somehow younger grew. যে আমি যত বয়স্ক হতে লাগলাম, সে কোনো না কোনোভাবে বা কোনো মতে ইয়াঙ্গার হতে লাগলো। বোঝাচ্ছে যে কবি বোঝাচ্ছে যে সে যতই বড় হতে লাগলো, তার মা কোনোভাবে ছোট হতে লাগলো। পরের লাইনটা পড়লে এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। অ্যান্ড উই উড লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু। তো নর্মালি যা ঘটে যে যখন একটা মেয়ে বড় হয়, ধরো 15, 20, 22, 25 বছর বয়স্ক হয়, এবং মা কি বলে, তখন মা যদিও ন্যাচারালি বয়সে বাড়ে, এটাকে মেটাফরিক্যালি দেখতে হবে, তো ইমোশনালি তাদের মধ্যে দূরত্বটা অনেক কমে যায়। নর্মালি দুজন বান্ধবী যেভাবে চলে, যে একজন আরেকজনের সাথে সব কিছু বা অনেক কিছুই শেয়ার করে, হাসাহাসি করে, তো একটা ক্ষেত্রে মা আর মেয়ের মাঝেও এটা হয়। মেয়ে যখন একটু বড় হয়, তখন মা তার সাথে অনেক কিছুই শেয়ার করে, এবং সেই ব্যাপারটাকে এখানে বোঝানো হয়েছে যে কবির বয়স যতই বাড়ল, সামহাউ কোনো মতে তার মায়ের বয়স কমলো। সো এখানে ইমোশনাল গ্যাপটা কমে গিয়েছে, এবং তারা একই সাথে মা মেয়ে যেমন হাসাহাসি করে, তারাও তেমন হাসাহাসি করত। তো এটাকেই বোঝানো হচ্ছে যে ইমোশনালি তাদের বয়সের ব্যাপারটা বা ইমোশনালি তাদের দূরত্বটা কমে গিয়েছিল একটা পর্যায়ে। বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো। কিন্তু তারপর ওই সময় চলে আসলো যখন তার মাইন্ড ক্লাউডেড হয়ে গেল। এখন সো মানে এখানে ভেরি বা ভেরি মাচ এটাকে বোঝানো হচ্ছে। আর ক্লাউড বলতে বোঝানো হচ্ছে, আমরা যখন শব্দার্থ পড়েছিলাম তখন দেখেছিলাম যে কারো মাইন্ড যদি ক্লাউড করে, তার মানে হচ্ছে তার চিন্তাভাবনা কনফিউজড হয়ে যায়, দ্বিধান্বিত সে হয়ে যায়, অথবা চিন্তাভাবনা এলোমেলো হয়ে যায়, অথবা মন ঠিকভাবে কাজ করে না, সেটাকে বোঝানো হচ্ছে। মূলত বয়স হলে যেই প্রবলেমগুলো হয়, এটা হতে পারে কোনো রোগশোক, যেমন ডিমেনশিয়া, এটা একটা অসুখ যেটা হলে মানুষের ওই ব্রেনের কাজকর্মের পরিমাণ কমে যায়। তো প্রবলি সেই অসুখের কারণে। বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো। তো তারপর ওই সময় চলে আসলো যখন তার মনটা খুবই ক্লাউডেড হয়ে গেল। তার সোজা কথায় বলতে গেলে তার মানসিক সমস্যা দেখা দিল। অ্যান্ড আই সেন্সড দ্যাট দ্য মাদার আই নিউ কুড সুন গো। এবং এটা আমি বুঝতে পারলাম, এটা আমি সেন্স করলাম, সামহাউ বুঝতে পারলাম যে মাকে আমি চিনতাম সে খুব দ্রুতই চলে যাবে। মায়ের প্রথম ভার্সনটা, সেই হেলথি ভার্সনটা আর থাকছে না, সে অসুস্থ হয়ে যাচ্ছে। স্পেশালি এখানে বোঝানো হচ্ছে মানসিকভাবে সে অসুস্থ হয়ে যাচ্ছে। So quickly she changed and turned into the other. খুব দ্রুত গতিতে সে পরিবর্তিত হয়ে গেল এবং অন্য মায়ে পরিণত হয়ে গেল। তো কী বোঝাচ্ছে এখানে? সিম্পলি বোঝাচ্ছে যে সে ওই ইয়াং এবং হেলথি ভার্সন থেকে ওল্ড এবং মেন্টালি ইল বা অসুস্থ ভার্সনে চলে গেল। A stranger who dressed in the clothes of my mother. তো এখন কবি বলছে মাকে একজন স্ট্রেঞ্জার, একজন অপরিচিত ব্যক্তি, যে কিনা তার মায়েরই পোশাক পরিহিত অবস্থায় আছে। সো স্টিল মায়ের যেই সেকেন্ড ভার্সন, যেই ওল্ড আনহেলথি ভার্সন, তাকে কবি স্ট্রেঞ্জার বলছে, একজন অপরিচিত ব্যক্তি বলছে, যে কিনা তার মায়েরই পোশাক
পড়ছে। Oh, she looked the same, at least at arm's length. ও তাকে একই দেখা যেত, অন্তত অল্প দূর থেকে বা কিছুটা দূর থেকে। তো এখানে কি বোঝাচ্ছে যে হ্যাঁ, মা ফিজিক্যালি সেই মাই ছিল, মাকে মায়ের মতোই মনে হতো, অন্তত কিছুটা দূর থেকে। যেটা এটাও ইমপ্লাই করছে যে যখন কাছে আসতো, আই মিন ইমোশনালি যখন কাছাকাছি হইতো, তখন কবি দেখতো যে না, মা আগে যেভাবে কথা বলতো বা যেভাবে তার যে ধরনের আচরণ ছিল সেগুলা আর আগের মতো নেই। সো এটা বোঝাচ্ছে যে একদম কাছাকাছি, স্পেশালি ইমোশনালি কাছাকাছি হলে মা আর আগের মতো নেই, কিন্তু কিছুটা দূর থেকে এখনও সে আগের মতোই আছে। But now she was the child and I was her strength. The roles reversed হয়েছে। I mean, মেয়ে এখন মায়ের রোল নিয়েছে আর মা হয়ে গেছে শিশু। But now she was the child and I was her strength. তো তোমরা যদি দেখে থাকো, তোমাদের বোঝার কথা যে মানুষ যখন বেশি বয়স্ক হয় তখন তাদের যদি মেন্টাল বা মানসিক কোনো সমস্যা দেখা দেয়, তো তারা অনেক সময়ই অনেক কথা মনে রাখতে পারে না বা অনেক কিছু ঠিকমতো করতে পারে না। তো ওই শিশুরাও যেমন শিশু বয়সে অনেক কিছুই করতে পারে না, তাদেরকে হেল্প করতে হয়। তো ওই বয়সটা তো তাদেরকে কী করতে হয়, মা যখন বৃদ্ধ হয়, যখন কোনো কিছু মনে থাকে না বা কিছু ঠিকভাবে করতে পারে না, তখন মাকেও কী করতে হয়, ওই শিশুর মতো যত্ন নিতে হয়। এই কারণেই বলছে বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, যে এখন সে হয়ে গেছে চাইল্ড, মা হয়ে গেছে চাইল্ড, এবং কবি ছিল তার শক্তি। অর্থাৎ কবিকে কী করতে হতো, তার দেখাশোনা করতে হতো। We'd come full circle, we women three, my mother the first, the second, and me. তো কাম ফুল সার্কেল মানে তোমাদের মনে থাকার কথা যে কেউ কোনো অবস্থা থেকে তার জার্নি, কাজ, যে কোনো কিছু শুরু করেছে, তো অনেক কিছু করার পর, অনেক পরিবর্তন করার পর বা হওয়ার পর আবার সেই আগের অবস্থায় ফিরে এসেছে। ফর এক্সাম্পল, কেউ দেশে ধরে নাও যে রেস্টুরেন্টের ব্যবসা করতো, তারপর অনেক বছর বিদেশ ছিল, আবার এসে দেশে সেই রেস্টুরেন্টের ব্যবসাই শুরু করেছে, তখন আমরা কাম ফুল সার্কেল এই কথাটা ব্যবহার করতে পারি। বাট এইখানে মূলত বোঝাচ্ছে মা এবং মেয়ের যে রোলস, তাদের যে ভূমিকা, সেটার কথা বোঝানো হচ্ছে। যে জীবন চক্র সম্পন্ন হওয়ার যে বিষয়টা, যে মেয়ে চলে গেছে মায়ের বয়সে বা সেই লেভেলে, আর মা চলে গেছে বয়স হওয়ার কারণে আবার শিশুর লেভেলে। তো এই যে চক্রটা, এই যে পরিবর্তন, এটাকেই বোঝানো হচ্ছে এখানে কাম ফুল সার্কেল দিয়ে। তারপর বলছে সেই কি বলে, উইড কাম ফুল সার্কেল উই উইমেন থ্রি, যে আমাদের রোলস কি হয়েছে, পরিবর্তন হয়েছে, যে মায়ের জায়গায় মেয়ে এসেছে, মেয়ের জায়গায় আবার মা এসেছে। তো মহিলা তিনজন হচ্ছে কিভাবে, তো এখানে কবি কী বোঝাচ্ছে, তার প্রথম যেই মা ছিল সুস্থ মা সেটা, তারপর যেই মা অসুস্থ মা, এবং কবি নিজে। এই কারণে বলা হচ্ছে উই উইমেন থ্রি। And if my own children should come to a day when a new mother comes and the old goes away, I would ask of them nothing that I didn't do. Love both of your mothers as both have loved you. তো কবি এখানে বলছে যে এবং কোনোদিন আমার চিলড্রেনদের ক্ষেত্রে, কবি বলছে কোনোদিন আমার চিলড্রেনদের ক্ষেত্রে যদি এই দিন আসে বা এমন দিনটা আসে যখন একজন নতুন মা আসে এবং পুরনোজন চলে যায়। কবি বোঝাচ্ছে কবির নিজের জীবনেও যদি এমন হয় যে কবির বয়স হওয়ার কারণে তারও নিজের অসুস্থতা বা মানসিক অসুস্থতা দেখা দিয়েছে, সেই সময়টার কথা বলতেছে যে when a new mother comes and the old goes away, যখন একজন নতুন মা আসে এবং পুরনোটা চলে যায়। তো তার নিজের ব্যাপারে এখন বলছে যে তার মার ক্ষেত্রে যা ঘটেছে তা যদি তার নিজের ক্ষেত্রে আবার ঘটে,
তখন সে কী করবে? আই উড আস্ক অফ দেম নাথিং দ্যাট আই ডিডন্ট ডু। তো সে বলছে যে কবি তার মার সাথে করেনি এমন কিছু সে চাইবে না যে তার সন্তানরা তার সাথে করুক। তো কবি কী করেছে? কবি তার মার সাথে সবসময় ভালো আচরণ করেছে, মায়ের যত্ন নিয়েছে। তো এই লাইনটা দিয়ে বোঝানো হচ্ছে যে সে চাইবে তার সন্তানরাও তার সাথে তেমন ভালো আচরণ করুক। আর একদম শেষে কবি তার সন্তানদের উদ্দেশ্যে বলছে, লাভ both of your mothers as both have loved you। তো কবি বলছে তোমাদের দুই মাকেই তোমরা ভালোবাসো, যেমনটা তোমাদের দুই মা তোমাদেরকে বেসেছে। তো এই ছিল কবিতাটা। আশা করি তোমরা অর্থ বুঝতে পেরেছ। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।